একজন গেল, দুজন হলো, 100 হলো, 200 হলো, এখন যদি হাজার হাজার মানুষ যদি চোর বলে তাহলে আপনি কোথায়? আসল যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা পেল না, পেল হচ্ছে যারা চাকরি পাওয়ার কথা না তারা পেল। তো এর থেকে আর বড় চুরি কি হতে পারে? তাহলে এত বড় একটা চুরি যখন একটা রাজ্যে হয় তখন মানুষ তো বলবেই যে সরকারি। চোখের জল এসে যাওয়া উচিত না? যাদের মা বাবা বহু কষ্ট করে ছেলেদের ভালো পড়াশোনা করিয়েছে, ভালো রেজাল্ট করেছে, তবেই তো তাদের নাম উপরের দিকে, তার উপরের দিকে নিয়ে তারা টেনে টেনে তাকে নিচে করা হয়েছে। এর দায়িত্ব তো নিতে হবে সরকার। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। প্রকাশ্য জনসমাবেশ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন তাকে চোর বললে এবার উনি মানহানির মামলা করবেন। শুধু তাই নয়, আটোসাটো হয়ে নামবেন। একাধিক সংবাদপত্র কিছু না জেনেই ওনাকে চোর নামে আখ্যায়িত করছেন, এ ধরনের কিছু কথাবার্তা উনি বলেছেন। উনি নিজের এক কাপ চাও খান না অন্তত অন্যের থেকে। কিভাবে দেখছেন এই কমেন্টটা এবং মানহানির মামলা এই সাপেক্ষে কতটা যুক্তিযুক্ত একটা কথা, সেই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ডক্টর উপেন বিশ্বাস। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। স্যার, মুখ্যমন্ত্রী এই কমেন্টস যে ওনাকে চোর বললে মানহানির মামলা করবেন, এইটাকে স্যার আপনি কিভাবে দেখেন? রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি। না দেখুন, যদি কেউ কাউকে ধরুন, যে কোনো কেউ ধরুন আমাকে কেউ চোর বলল বা আপনাকে কেউ চোর বলল, আপনার আইনের অধিকার আছে আপনার মানহানি মামলা করা, তার বিরুদ্ধে আইন করা। অতএব সেটা কিন্তু ব্যক্তিগত হবে, তাই তো? যে একজন, যে তার নাম ধরে নিন এ, সে এ বির মানহানি করেছে, তাহলে যে যার মানহানি করেছেন তার হয়ে আরেকজনও কেস করতে পারে, কিন্তু নিজেও করতে পারে বা আরেকজন, সাধারণত আরেকজন করে থাকে। তো তাহলে সেই মানহানি মামলা করা যেতে পারে, নিশ্চয়ই যেতে পারে। তাহলে এইবারে কথা হচ্ছে, একজন গেল, দুজন হলো, 100 হলো, 200 হলো, এখন যদি হাজার হাজার মানুষ যদি চোর বলে তাহলে আপনি কোথায় যাবেন? এ কি সম্ভবপর? তাহলে সেই মানহানি করা কি মানে সেই মামলা কি করা সম্ভবপর? সে প্রত্যেকটা মানুষের কাছে তাকে আলাদা আলাদা করে তাকে আসামি করতে হবে। তাহলে 10,000 আসামি হবে, কথার কথা বলছি যে 10,000, তো এগুলো অবাস্তব কথা হয়ে যায়। অতএব উনি এটাতে আঘাত পেয়েছেন, স্বাভাবিক, আঘাত পাওয়া তো স্বাভাবিক। যদি যে কোনো লোককেই তিনি মানে মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন, তাকে যদি প্রকাশ্যে কেউ বলে তাহলে তো তার আঘাত লাগবেই। তো সেইটা কি করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা এটাকে মানে কানে দেন না, এবং বিশেষ করে ইলেকশনের সময় এগুলো কথাবার্তা উল্টো পাল্টা। কেননা উনিও অনেক কিছু বলেছেন যা নিয়ে অনেকেই সন্তুষ্ট না, বা সেটাও খুব ভদ্র কথা নয়, এবং কিছু আমি আর নাম করব না, ইত্যাদি ওরা বললামই না। তো এরকম কথাবার্তা আরো বলছেন যে ওই হাইকোর্টই হচ্ছে বিজেপির হাইকোর্ট। তো এই সমস্ত কথাবার্তা ইলেকশনের সময় চলতে থাকে আর কি, তীরের মতো একদিকে আর একদিকে। এটা খুব দুঃখিত যে আপনারা যারা দেশ শাসন করবেন, আইন তৈরি করবেন, আপনারা যদি এমন কিছু কথা বলেন যে সেইটাতে মানুষের মাথা হেট হয়ে যায়, তাহলে খুবই দুঃখের বিষয়। অতএব আমার মনে হয়, এবারে আমি কতগুলো উদাহরণ দিচ্ছি। আমাদের পার্থ চট্টোপাধ্যায়, ওকে পার্থই বলি কারণ আমাকে উপেন্দা বলে খুবই শ্রদ্ধা করতো। আমি এখনই যখন কথা বলি এখন পার্থই বলি। পার্থ যাই হোক, যেভাবেই হোক গ্রেপ্তার হলো,
করে তখন তাকে গ্রেপ্তার করলেই তখন আজকেরকার নিয়ম অনুযায়ী ওই হাসপাতালে নিয়ে গিয়ে তার মেডিকেল চেক আপ মানে করতে হয়। সেইভাবে করতে গেল, করার সময় সেখানে অনেক লোক ঘিরে গেল না, ঘিরেছে, আরে এরকম করে মন্ত্রী যে হচ্ছে তৃণমূলের সেক্রেটারি জেনারেল ছিলেন, সেক্রেটারি জেনারেল, এবং 2-3টে বোধহয় শুধু মানে ইয়ের না, শিক্ষা বিভাগের না, আরো বোধহয় কিছু বিভাগ ওর সাথে ছিল, আমার এখন মনে নেই, কিন্তু শিক্ষা বিভাগ তো ওরই ছিল। তো তখন এক ভদ্র মহিলা তিনিও দাঁড়িয়েছিলেন ওইখানে, তার বাড়ির কাউকে চিকিৎসা করতে নিয়ে এসেছেন। তো লোকজন সব গিয়েছে, ঘিরে দাঁড়িয়েছে। উনি আরো বিরক্ত যে আমরা এখানে লাইন দিয়ে পড়ে আছি, তা কেউ দেখছে না। তখন তিনি তার পাত থেকে তার চটিটা খুলে তিনি চোর বলে ছুঁড়ে ফেলেছেন। তার বিরুদ্ধে তো কোনো মানহানি হয়নি। পুলিশ একবার তার বাড়িতে কোনো একটা যে কোনো পুলিশ হোক বা আইবি হোক যাই হোক বাড়িতে গিয়েছিল, তখন তার হাজব্যান্ড বলেছিল ওনার একটু মাথাটা গরম আছে, যাই হোক সেখানে। তো এইরকম করে অনেকবারই এই কেষ্টর বেলায় অনেকে চোর বলেছে, আরো 10টা লোকের বেলায় চোর বলেছে। তাহলে আপনি কত লোককে করবেন? মানহানিটা কত লোকের করবেন? তাহলে তো পার্থর বেলায় তো প্রথম মানহানি করতে হয়, মানে পার্থকে যে বলেছিল তার করতে হয়। তো ওই SSKM এটা তো বাস্তব যে SSKM হাইকোর্ট, এই আমাদের মহামান্য হাইকোর্ট বলেছেন ওটা একটা হয়ে গেছে তৃণমূল নেতাদের একটা রিসর্ট, একটা আয়াস করার জায়গা। তো সেখানে কেষ্ট কি করতো, সরকারি মানে লাল বাতি জ্বালিয়ে সমস্ত গাড়ি, সে গাড়িটা অন্য লোকের গাড়ি, মানে তার কাছে জোর করে সে গাড়ি নিয়ে সে ঢুকে যেত, সে ঢুকে গিয়ে উডবান ওয়ার্ডে ঢুকে যাবে, ওইরকম করে তখন আবার চলে আসছে। ওই সময় অনেক লোকেরা দাঁড়িয়েছে, তার মধ্যে একটা ছেলে, এই চোর চোর চোর, তুই চোর। তারপরে সে বলে ফেলো যে আমাদের গ্রামে এরকম চোর হতো, তাহলে ওকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে আমরা পেটাতাম। তো তাকে আবার কি করেছে, প্রায় ওই আবার কোনো একটা কি যেন একজন সাংবাদিক আবার ও যেরকম ওর আত্মীয় স্বজনকে নিয়ে দেখাতে গিয়েছিল, আবার ওখানে গিয়েছে, তার সাথে দেখা হয়েছে। আবার বলে আপনি তো ওটা বলেছেন, আপনি কি অনুতপ্ত না? মোটেই অনুতপ্ত না। আমি আবার বলছি যে এ চোর, এরে গাছে দড়ি দিয়ে বেঁধে এবারে পেটানো দরকার। এইবার কেষ্ট যখন বীরভূম থেকে ওর বাড়ি থেকে অ্যারেস্ট করলো সিবিআই, যখন নিয়ে যাচ্ছে তখন রাস্তায়, সেটা কিন্তু ভিডিওতে মানে এরা পিছনে পিছনে সব চ্যানেলের লোকেরা যাচ্ছে ভাই ক্যামেরা ধরে ধরে ধরে, সেখানে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছে চোর যাচ্ছে। তাহলে আপনি এখন কত লোককে ঠেকাবেন? আপনি তাহলে তো চোরই তো বেশি হয়ে মানে চোর যারা বলছে তাদের সংখ্যাটা তো বেশি হয়ে যাচ্ছে। তো এটা তো অবাস্তব, মানে কত লোককে আপনি মানহানি মামলা করবেন? স্যার, রাজনৈতিক নেতারা যে মুখ্যমন্ত্রীকে চোর বলেন, বাস্তবিক তো এটাও যে কিসের ভিত্তিতে বলেন? আমাদের এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন ক্যাবিনেটে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে সবকিছুতেই মুখ্যমন্ত্রীর দায় উনি এড়াতে পারেন না, সেই ধারণায় উনি এই কথাগুলো বা ওনারা এই কথাগুলো বলেন। আপনি স্যার কতটা সহমত পোষণ করেন? না দেখুন, আমি যদি স্ট্রিক্টলি বলেন যে হ্যাঁ এটা ঠিকই যে এই যে চুরি হয়েছে, এটা তো কোনো ডাউট নাই। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে ধরুন বলা হচ্ছে যে কত লোক এই চুরি আপনার যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, এটা দিয়ে ব্যাখ্যা করলে মানুষ আরো তাদের বলতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তার একটা রিপোর্ট সিবিআই দিয়েছেন, এবং যে রিপোর্ট আমি কিন্তু সুপ্রিম কোর্টের কথা বলছি, হাইকোর্টেও পড়েছে, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন তখনও বিভিন্ন সময় এই রিপোর্ট কিন্তু জনসমক্ষে এসেছে। তো সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে 8163 জন তারা ম্যানিপুলেট মানে কি সাজি করে তারা বা ইয়ে না দিয়ে
মানে খাতা দেয় নাই এই যে করে সেটার সংখ্যা এত। এসএসসি কিন্তু তারাও একটা ক্ষোভ বানিয়ে হুম সেটা ইংরেজিতে বলা হয় টেবল, সেটাকে আপনি বাংলায় বলতে পারেন ক্ষোভ বানিয়ে তারা যে রিপোর্ট দিয়েছে সেটা যাচ্ছে 4327। আর একটা হচ্ছে কি, এই যখন ওরা এসএসসি যখন তাদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেল তখন বললো কি 10,000 লোককে চাকরি দেওয়া হোক। এখন ধরেন যদি ওই সংসদ বা সরকার তারাই 10,000 দিল, তার আরো 5,000 নিজেদের মতো দিল, তাহলে সেটা অপরাধ। তারও একটা হিসাব তারা দিয়েছে, সেই হিসাবটা হচ্ছে 2,823। তারপর তো সুপারনারি পোস্ট সৃষ্টি করা হয়েছে, সেটার মধ্যে আমি যদি নাও যাই তাহলে এই কটা ধরলে 15,313 হচ্ছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে। তার মানেটা কি, যে এর জন্য দায়ী কে হবে? দায়ী এসএসসি, দায়ী সরকার। এসএসসি তো সরকারের বাইরে না। ঠিক। তার প্রতি তো তুমি নজর রাখছো, তারপরে তার কথা সে কিছু করতে পারে না, সে তো খালি পরীক্ষা নিয়ে তার কোনো কাজ নাই। এইবারে হচ্ছে কি, যে এই 15,313 জন তারা চাকরি করছে, এখন তারা কেউ লেখাপড়া জানে না, লেখাপড়া জানে না। আমি হঠাৎ মুচকি হাসি দিলাম, কিন্তু আমার নিজেরই খুব অন্যায় মনে হচ্ছে যে কেন তোমার হাসি মনে আসলো। ওই 15,313 জন লোক আসল যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা পেল না। পেল হচ্ছে যারা চাকরি পাওয়ার কথা না তারা পেল। তো এর থেকে আর বড় চুরি কি হতে পারে? তাহলে এত বড় একটা চুরি যখন একটা রাজ্যে হয় তখন মানুষ তো বলবেই যে সরকারি চোর, সরকারি চোর। আর সরকার একজনকে তো দায়বদ্ধতা হতে হবে যে আমি সরকারের মাতব্বর, আমি চিফ, তাকে তো ও গালি, তার তো ওই চোরের বদনাম, এটা চুরি কিনা। তাই আমি যদি যার চাকরিটা পাওয়া উচিত তার মার্ক আমি কমিয়ে দিয়েছি, আর যার পাওয়ার কথা না সে পরীক্ষাই দেয় নাই বা সাদা খাতা দিয়েছে, আমি তো প্রমাণ করেছিলাম। আমি তো 2021 সালের জানুয়ারি মাসে প্রমাণ করে দিয়েছিলাম যে এইভাবে হয়। খাতা দেওয়া হয় নাই, সে বলছে যে দালাল বলছে যে খাতা যদি দাও তাহলে কিন্তু আমি তোমাকে চাকরি দিতে পারবো না, একদম খালি খাতা দিতে হবে, কিচ্ছু লিখবি না। এত বড় অপরাধ হয়ে গেছে, তো তার তো দায় একজনকে নিতে হবে, যিনি হচ্ছেন চিফ, তার তো দায় নিতে হবে। সেই জন্যই হয়তো এই অ্যাডভোকেটরা হোক, যেই হোক, যারা বলছেন তাদেরও তো এই বলার পিছনে কিছু কারণ তো আছে। তো দেয়ারফর এইটার আর চিন্তা করে দেখেন যে যারা কিচ্ছু জানে না তারা পড়াচ্ছে, চোখের জল এসে যাওয়া উচিত না যে আর 15,313 যারা পেল না, যাদের মা বাবা বহু কষ্ট করে ছেলেদের ভালো পড়াশোনা করিয়েছে, তারা আমার ওপেন বিষয়ের মতো প্রায় ফেল করে পাশ করেছি এর মতো না, তারা ভালো রেজাল্ট করেছে, তবেই তো তাদের নাম উপরের দিকে। তার উপরের দিকে নিয়ে তারা টেনে তাকে নিচে করা হয়েছে, এর দায়িত্ব তো নিতে হবে সরকার। অবশ্যই, নিঃসন্দেহে পরিষ্কার প্রশ্ন তুলছেন, কতজনের বিরুদ্ধে মামলা করবেন মুখ্যমন্ত্রী। আর শিক্ষা দুর্নীতি একটা বড় উদাহরণ। সরকারের মাথায় যিনি বসবেন, দায় তো কোথাও গিয়ে তার উপরেও বর্তায়। অযোগ্য শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।